ট্রাম্পের শুল্ক আরোপে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পোশাক খাতের প্রভাব নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর জনি। জনি, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, যুক্তরাষ্ট্রের শুল্ক হার নিয়ে, এরই মধ্যে কিন্তু অনেকটা অস্থিরতা দেখা দিয়েছে তৈরি যে পোশাক খাত রয়েছে সেখানে। সেই জায়গা থেকে আগামীকাল থেকে এই শুল্ক হার কার্যকর হবে শোনা যাচ্ছে এবং কার্যকর হতে যাচ্ছে আসলে। তো ট্রাম্পের এই সিদ্ধান্তে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পোশাক খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ট্রাম্পের শুল্ক নীতির একটা বড় বড় কারণ ছিল যে বাণিজ্য ঘাটতি কমানো, এবং সেক্ষেত্রে হচ্ছে যে আসলে আমরা যদি দক্ষিণ এশিয়া বা আমাদের বাংলাদেশের কথাই চিন্তা করি, তাহলে হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার পণ্য সংখ্যাটা অনেক কম, আসলে আসলে কিছুই নেই। যার কারণে হচ্ছে যে আমাদের বাণিজ্য ঘাটতি আসলে অনেক, এবং আমরা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দেশ, এবং মার্কিন একক বাণিজ্যের ক্ষেত্রে তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশ 1 নম্বর। কিন্তু আমাদের এই বাণিজ্য ঘাটতির পরিমাণ হচ্ছে $600 কোটি, একটা বিশাল অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদিও আমরা দেখেছি যে আমাদের উপর 35% শুল্ক আরোপ করেছিল, এখন সেটা কমে 20% এসেছে। সেই ক্ষেত্রে হচ্ছে কিছু চুক্তি হয়েছে, যেমন গম বিক্রি বা বোয়িং, এসব চুক্তির মাধ্যমে আসলে কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এবং তৈরি পোশাকের ক্ষেত্রে যেহেতু একটা অতিরিক্ত, এবং এই জিনিসটা যেটা এখন ধার্য করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে বিদ্যমান করের উপর অতিরিক্ত হিসেবে বসবে। যেমন বাংলাদেশের উপর 15% ছিল, এখন 20% অ্যাড হওয়ার এখন 35% হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা দেশের উপরেই কিন্তু সেই একই পরিমাণ অতিরিক্ত শুল্কের বোঝাটা পড়ছে, যার কারণে হচ্ছে যে উৎপাদন খরচে একটা বিশাল ব্যয় হবে। এই যে প্রতিটি দেশের উপর অতিরিক্ত একটি চাপিয়ে দেয়া, এটিকে আসলে ট্রাম্পের কোনো নীতির কারণে বা কি কারণে আসলে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন বলে এটা ট্রাম্পের বাণিজ্য নীতি। তার মূল কথা হচ্ছে যে আমি আমার মার্কিন যে ব্যবসায়ীরা আছেন তাদেরকে আমি প্রমোট করব, মার্কিন পণ্য অন্য দেশগুলো কিনবে, আমি কেন অন্য দেশ থেকে পণ্য এনে অন্য দেশের পণ্য আমি বিক্রি করব, তাদেরকে আমি কেন লাভবান করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ট্রাম্প এই সিদ্ধান্তটা নেয়, আলটিমেটলি পণ্যের দাম বাড়বে, এবং সেই পণ্যের দামটা কিন্তু মার্কিন নাগরিকদেরই আলটিমেটলি বহন করতে হবে। যদিও ট্রাম্প একটা শর্ত দিয়েছেন যে অতিরিক্ত করের যে অতিরিক্ত বোঝাটা সেটা ক্রেতাদের উপর চাপানো যাবে না, সেটা কোম্পানিকে বহন করতে হবে, ব্যবসায়ীকে। আগে তারা যেমন যে পরিমাণ লাভ করতে, দরকার পড়লে তুমি লাভের পরিমাণটা কমিয়ে নিয়ে আসো, কিন্তু অর্থনীতি বা ব্যবসার ক্ষেত্রে এটা মেনটেন করা বা এটা নিয়ন্ত্রণ করাটা অনেক টাফ। অর্থাৎ ভোক্তার কাঁধে যেন কোনো রকম চাপটা না বাড়ে, সেই জায়গা হচ্ছে ট্রাম্পের বক্তব্য, বাট এটা আসলে মেনটেন করাটা আসলে সম্ভব হবে না, সেটা মনিটর করাটা অনেক ডিফিকাল্ট। সেই জায়গা থেকে আরেকটু জানতে চাই, ট্রাম্পের এই যে শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধের বাজারে প্রতিযোগিতা টিকে থাকতে হলে দেশগুলোর কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বাংলাদেশের কথা তো জানতে চাইবো, সেই সাথে অন্যান্য দেশগুলোর কথাও জানতে চাই। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে পণ্যটা সেটা হচ্ছে তৈরি পোশাক খাত, এবং সেটাই সবচেয়ে বেশি রপ্তানি করে। চীনের পরেই আছে বাংলাদেশ, তারপর ভিয়েতনাম, তারপরেই হচ্ছে ভারত। কিন্তু এখন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে কার কত হার শুল্ক আছে। সেই ক্ষেত্রে ভারত অনেকটা পিছিয়ে গেছে, কারণ তাদের এই সর্বোচ্চ, দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে সর্বোচ্চ 25% আছে, বাকি দেশগুলো 19 থেকে 20 এই রেঞ্জের মধ্যে আছেন। কিন্তু পাকিস্তান যেটা বলছে যে তাদের শুল্ক হার বাংলাদেশ থেকে 1% কম হলেও বাংলাদেশের অন্যান্য যে সুযোগ সুবিধা, যেমন শ্রমিকের মজুরি বা সুদ হার বা ব্যবসা করার ক্ষেত্রে যে সরকারি সুযোগ সুবিধা বা বাজার ধরে রাখা, সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে আছে। তো পাকিস্তান চিন্তা করছে যে আমাদের শুল্ক হার কম, ভারত থেকে অনেক কম, কিন্তু হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, সরকারি ঋণ বা মূল্যস্ফীতি অনেক, সব কিছু মিলিয়ে খরচের দিকটা নিয়েই আসলে ওরা প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে বিবেচনায় রাখছে এখন, যদিও আগে সেটা ভারত ছিল। এবং ভারত পরিকল্পনা নিয়েছিল, তারা গত বছরই তাদের প্রণোদনা বাড়িয়েছে, প্রায় 450 মিলিয়ন থেকে প্রায় 600 মিলিয়নে নিয়েছে পোশাক খাতের রপ্তানি বাড়ানোর জন্য। কিন্তু এই যখন 25% তাদের উপর শুল্ক আরোপ করা হলো, তারা কিন্তু প্রতিযোগিতা থেকে অনেক বেশি পিছিয়ে গেছে। এবং সম্প্রতি আমরা দেখছি যে রাশিয়া থেকে তেল কেনার কারণে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সেটা অনেক দূরত্ব হয়ে গেছে, এবং
সেটা নিয়ে যে মিটমাট করবে বা সেটা নিয়ে আলোচনা করবে সেই সুযোগটা আসলে ভারতের খুব একটা থাকছে না এখন। জনি, আপনি মাত্রই বলছিলেন যে এই যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার আরোপ করা, এটা আসলে ট্রাম্পের বাণিজ্য নীতির একটি অংশ, এবং সেখানে তিনি বলছিলেন যে কোনোভাবেই যেন ভোক্তার কাঁধে আসলে এই ব্যয়টা না পড়ে, বরঞ্চ ব্যয়টা যেন ব্যবসায়ীরাই বহন করে, যে হারটুকু বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি বলছিলেন বাজার মনিটরিংটা কতটুকু সম্ভব হবে, এটা আসলে আদতে কি মনে হয়, বাজার মনিটরিং কি করতে পারবে নাকি শেষমেশ সেই ভোক্তার কাঁধেই চাপটা পড়বে? বাজার মনিটরিংটা আসলেই খুবই খুবই জটিল একটি প্রক্রিয়া, এবং সেটা আসলে ধরে ধরে বা টাস্ক ফোর্স গঠন করেও সেটা আসলে মনিটর করা সম্ভব হবে না অনেক সময়। কারণ হচ্ছে যে তারা ব্যবসায়ীরা হয়তো বা বলবে বা তাদের কারণ দেখাবে যে শুধুমাত্র শুল্কের কারণে জিনিস পণ্যের দামটা বাড়েনি, পরিবহন কস্ট বা তেলের দাম অনেক কিছু এবং উৎপাদন খরচ যদি বাংলাদেশের উপর 20% অ্যাড হয়ে যদি 35% হয়, সেক্ষেত্রে মজুরির উপর একটা চাপ পড়বে, এবং ক্রেতা হারানোর বা যারা ক্রেতা আছেন বিদেশি কোম্পানিগুলো বা ব্র্যান্ডগুলো, তারাও তো এই করের বোঝাটা তারা নিতে রাজি না, তারাও বাংলাদেশের উপর চাপানোর চেষ্টা করবে। এখন বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে চাপানো হয়, কারণ যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশি ব্যবসায়ীরা সেটা চাপটা নিতে পারে, তাহলে হচ্ছে তাদের মজুরিতে এবং উৎপাদন খরচে বিশাল একটা চাপ পড়বে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠানই চায় না যে তার লাভের অংশ কমে যাক। একদমই না। আগামীকাল থেকে যেহেতু আসলে এই শুল্ক হার কার্যকর হচ্ছে, দেখার বিষয় এখন আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং কি হতে চলেছে, কোন দেশ কি ধরনের প্রতিক্রিয়া জানাবে, কিংবা কোন দেশ কোনভাবে বাণিজ্যিকভাবে এই পুরো ব্যাপারগুলোকে সামলে নেবে। জনি, আপনাকে ধন্যবাদ আমাদের এই এখন বিদেশের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য।